আমরা আওয়ামী লীগের দোসর আছে। ধরলাম দোসর কীভাবে? যেটা নবম সংসদ, যেটাকে বলা হয় 2008 সালের যে সংসদ গঠিত হয়েছিল ডিসেম্বরে, তখন আমরা আওয়ামী লীগ সহ 14 দলের সঙ্গে মহাজোট গঠন করেছিলাম। আমরা একসাথে হওয়াতে মহাজোট হয়েছিল। তার আগে পর্যন্ত 14 দল একটা আলাদা ছিল, আওয়ামী লীগ 14 দলকে নিয়ে রাজনীতি করেছে। আমরা ওখানে তাদের সঙ্গে যখন যুক্ত হয়েছি তখন একটা মহাজোট হয়েছে, এবং মহাজোটের এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সব দলের অংশগ্রহণে হয়েছে, এবং সারা পৃথিবীময় এটার গ্রহণযোগ্যতা ছিল। কিছু যারা হেরে যায় তারা সবসময় কিছু কমপ্লেন করে, সেই কমপ্লেন অনেকেই করেছেন। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতেন, বিএনপির আমলে বিএনপি করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে জনগণের মধ্যে এবং দেশ বিদেশে এটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল। সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমি মহাজোট সরকারের মন্ত্রী ছিলাম, শেখ হাসিনা সরকারের আমি মন্ত্রী ছিলাম, ক্যাবিনেট মিনিস্টার ছিলাম, তার কাজের সাথে আমি ছিলাম। কিন্তু যেটা দোষারোপ করা হচ্ছে, আমরা কি বলি, দোসর মানে ওনার সমস্ত অপকর্মের মধ্যে আমরা আছি। আমি ওনার কোনো অপকর্মের মধ্যে ছিলাম না। আমি তখন জাতীয় পার্টিকে সেই মহাজোটে রিপ্রেজেন্ট করেছি। সেখানে আপনারা হয়তো অনেকে জানেন যারা সাংবাদিক, যে একটা হজ ফ্লাইটের সময় আমি যখন সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলাম, উনি একটি সেকেন্ড হ্যান্ড মানে যেটাকে আইনগতভাবে যেটা গ্রহণযোগ্য নয় এরকম একটি জাহাজ দিয়ে আমাদের হজ ফ্লাইট করার জন্য উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন। আমি সেই নির্দেশ মানিনি, এবং আমি ভালো টেন্ডার করে ভালো নতুন প্লেন নিয়ে আসার ব্যবস্থা করেছিলাম। সেটাতে যখন উনি আমাকে খুব জোর জবরদস্তি করতে চাইলেন, তখন আমি রেজিগনেশন দিয়ে চলে যেতে চেয়েছিলাম। কাজে ওনাদের যে কাজগুলিকে আমি জনবিরোধী বা দুর্নীতির পর্যায়ে পড়ে অথবা অনিয়মের পর্যায়ে পড়ে অথবা অনৈতিক সেগুলো কাজ বা জনবিরোধী কাজ, এগুলোতে আমরা শেখ হাসিনার সঙ্গে আমরা একাত্ম ছিলাম না। কাজে দোসর হিসাবে ওনার সঙ্গে আমি মন্ত্রী থাকাতে উনি যা করেছে সব আমি সমর্থন করেছি সেটা নয়, এটা অন রেকর্ড। আমি রেজিগনেশন দিয়েছিলাম, এবং উনি সেই রেজিগনেশন গ্রহণ না করে একটা কমিটি করেছিলেন, এবং এই কমিটি করার পরে সেই কমিটি যখন রিকমেন্ডেশন দিয়েছে যে এটা কাদের সাহেব যেটা বলছে সেটাই ঠিক, তখন উনি এটাকে মেনে নিয়েছেন। তার ফলে আমাকে রেজিগনেশন দিতে হয়নি। আপনাদের মধ্যে অনেকে এটা জানেন না, সাংবাদিকদের অনেকেই জানেন, না জানলে জেনে নিতে পারেন, ইট ইজ অন রেকর্ড, এটা সবাই জানে। পরবর্তীতে কিন্তু আমি ওনার মন্ত্রিসভায় থাকার পরেও জাতীয় পার্টি হয়ে আমি বিভিন্ন সময় ওনার কাজকর্মের সমালোচনা করেছিলাম, এবং প্রকাশ্যভাবে মিটিংয়ে সেটা নিয়ে ক্যাবিনেটে কথা হয়েছিল যে উনি একজন ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় আমাদের সরকারের একটা অংশ হয় সরকারের বিরুদ্ধে কথা বলে কেন? আমি বলছিলাম আমি ক্যাবিনেটে বলছি না, আমি সংসদে বলছি না, যেহেতু এগুলো প্রতিষ্ঠান, এখানে বললে আমার মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত থাকে। তবে যদি বলেন আমি ছেড়ে দেবো, সেটাও বলেছিলাম, কিন্তু আমি আমার রাজনীতি ছাড়তে পারবো না। আমি তখনও শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেটা কথা বলে আমরা একটা জোট গঠন করেছিলাম, সেটা দুর্নীতি রোধ করা হবে, সেটা রোধ করা হচ্ছে না। আমি দলীয়করণের বিরুদ্ধে বলেছিলাম যে দলীয়করণ করে দেশকে ভাগ করে ফেলা হচ্ছে, এটা আমাদের যে নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং ছিল ইশতেহারের মধ্যে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল না। আমি বললাম যে যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে লোক মেরে ফেলা হচ্ছে, যেটা আমাদের কথা ছিল যেটা আমরা বন্ধ করে দেবো, কিন্তু সেটা করা হচ্ছে না। এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। তারপরে আসি নেক্সট ফেজের কথা। অনেকে বলে যে 15 বছরের অবৈধ শাসনকে আমরা নির্বাচন করে বৈধতা দিয়েছি। এখানে একটু কারেকশন করে দিই আপনাকে, 15 বছরের নয়, 10 বছরের যদি অবৈধ বলেন, অবৈধ মানে 2014 থেকে 2024, 2008 থেকে 2014 পর্যন্ত সম্পূর্ণ বৈধ একটি সরকার ছিল। আপনি খারাপ সরকার ভালো সরকার সেটা আপনি বিবেচনা করতেই পারেন, সেটা আমি পরে আবার বলছি। সেখানে সেই 10 বছরে বৈধতা আমরা দিয়েছি কি করে? 2014 নির্বাচনে অংশগ্রহণ করে, 2018 নির্বাচনে অংশগ্রহণ করে, এবং 2024 নির্বাচনে অংশগ্রহণ। এই কথাটা আমি বারংবার বলেছি, তারপর আবার বলছি, যেহেতু কথাগুলোকে বারংবার তারা আবার এটা রিপিট করছে। তথ্য এবং ইতিহাস এটাকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। 2014 নির্বাচন কিভাবে হয়েছে যারা তৎকালীন সময় সাংবাদিক সবাই জানেন। সেখানে আমরা নির্বাচনে যাওয়ার কথা ছিল সব দল যদি আসে সেই কন্ডিশনে,
কিন্তু নির্বাচনে যখন বিএনপিরা আসেনি, বিএনপির জোট আসেনি, তখন আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন যে আমাদেরকে সময় আরও 7 দিন বাড়িয়ে ওনাদেরকে আনার ব্যবস্থা করেন, না হলে আমরা নির্বাচনে যাব না। ওনারা সময় বাড়াননি, নির্বাচনে তাদের আনার ব্যবস্থা করেননি, আমরা নির্বাচনে যাব না সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সবাই উইথড্রল লেটার আমরা পাঠিয়ে দিয়েছি এবং এরশাদ সাহেবও পাঠিয়ে দিয়েছেন। তখন এক পর্যায়ে গিয়ে এরশাদ সাহেবকে সিএমএইচে নেওয়া হলো, আমি গেলাম, সেখানে উনি বলেন আমি অসুস্থ না, আমাকে জোর করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য, তুমি নির্বাচন বয়কট করার ব্যবস্থা করো। তখন আমি নির্বাচন বয়কটের জন্য ডাক দিয়েছি এবং সংবাদ সম্মেলন করেছি বিভিন্ন জায়গায়। আমার নির্বাচনের উইথড্রল লেটার সেটাকে গ্রহণ করা হয়নি, আমার ভাইয়েরটা গ্রহণ করা হয়নি, আর কিছু লোকেরটা গ্রহণ করা হয়নি। আমারটা আমি এখান থেকে ডিক্লেয়ার দিয়ে বলেছি আমি নির্বাচনে নেই, কাজে আমার নির্বাচন বৈধ কি ওখানে আছে কি নাই আমি জানি না। আমি আমার ভোটারদের বলছি আমি নির্বাচন কন্টেস্ট করছি না। এবং আমার সঙ্গে 270 জনের মতো কাছাকাছি তারা একসাথে আমার সঙ্গে আমরা নির্বাচন বর্জন করছি। তাহলে 10% লোক, 30 জনের মতো লোক এরশাদ সাহেব সহ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন এবং সেই নির্বাচন থেকে সেই সময় থেকে সেই মার্কা দেওয়া হচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কাজেই বৈধতা দিয়েছে। আমি বলি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে বলা যায়, নির্বাচনে অংশগ্রহণ করে নাই সেটাও বলা যায়। যেহেতু এই 200 জন বা শতকরা 90 জন লোক সেখানে আমরা উইথড্রল করেছি এবং আমি মন্ত্রী হিসাবে তার নেতৃত্ব দিয়েছি এবং এই সরকার যেটা তখন গঠিত হয়েছিল যে 10%কে দিয়ে যে পার্লামেন্টারি যে আমাদের গ্রুপ যেটা গঠিত হয়েছিল পার্লামেন্টে, এইটার সকল কর্মকাণ্ডের সবচেয়ে বেশি সমালোচনা জাতীয় পার্টি থেকে আমরাই করেছিলাম। আমরাই এর বিপক্ষে অবস্থান নিয়েছিলাম অন্য সকলের অবস্থান নেওয়ার আগে। আমরাই বলেছিলাম এক লোক মন্ত্রীর থেকে আবার সেখানে সে হতে পারে না, সে বিরোধী দল হতে পারে না, এগুলো রিডিকুলাস। এবং এটা নিয়ে আমি আর্টিকেল লিখেছি, আমার বহুত লেখাপড়া এবং আমাদের লোক ছেলেরা আমার সঙ্গে আমার জাতীয় পার্টির সঙ্গে ছিল। কাজে জাতীয় পার্টি সেই অর্থে একেবারে সম্পূর্ণভাবে বৈধতা দিয়েছে বলা যায় না। তারপরেও কথা বললাম, যদি ধরেই নেন যে জাতীয় পার্টি যেহেতু গেছে, মার্কে গেছে, ইলেকশনে গেছে, অফিসিয়ালি দিয়েছে, তাহলে বৈধতা শুধু ন্যাশনাল ইলেকশনে গেলে দেওয়া হয়? আপনার ওই নির্বাচনী কমিশনের আন্ডারে ওই প্রধানমন্ত্রী আমলে, ওই সরকারের আমলে বিএনপি এবং অন্যান্য দলগুলি প্রায় সব স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাহলে তারা বৈধতা দেয়নি? না, আমি কথাগুলো বলছি যে এই কথাগুলোকে বারংবার আমাকে বলতে হচ্ছে। তারা অংশগ্রহণ করেছে, 3 ধাপ পর্যন্ত তারা উপজেলার পর্যন্ত করেছে, তাহলে তারা তো সেই সরকারকে মেনে নিয়ে করেছে, সেই সিস্টেমকে মেনে নিয়েছে, তাদেরকে বৈধতা দিচ্ছে। সবচেয়ে বড় কথা 2018 দেশে সব দল, বাংলাদেশের সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে সেই শেখ হাসিনার সরকারের আমলে, সেই শেখ হাসিনার নির্বাচন পদ্ধতির আমলে সব দল বৈধতা দেয় নাই? 2018 কথা বলুন, একটা কথা বলুন, সেই সংসদে তারা থেকেছেন 4 বছর, সেই সংসদে থেকেন। তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলি বৈধতা এই সম্পূর্ণ পিরিয়ডেরটা এই 2014 থেকে এই 2024-এর এক বছর আগে পর্যন্ত সম্পূর্ণ শেখ হাসিনার সেই সরকারকে বৈধতা সকল দল দেয় নাই, খালি জাতীয় পার্টি একাই দিয়েছে। আচ্ছা, বৈধতার প্রশ্ন যদি বলেন, আরেকটা কথা আপনাদেরকে বলি, এগুলোকে কিন্তু আইনগতভাবে অবৈধ বলার কোনো সুযোগ নাই, কারণ আইনগতভাবে এটাকে বৈধ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে অংশগ্রহণ করাটাও কিন্তু পৃথিবীর কোনোখানে আমাদের দেশে কোনো আইনই নাই নির্বাচনে অংশগ্রহণ করাটা একটা অপরাধ। কাজে এটা অপরাধ কীভাবে আমি জানি না। যদি ধরে নিলাম যে নৈতিকভাবে যেহেতু অনেকে নির্বাচনটা সঠিক হয়নি, এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি, কিন্তু সবাই বৈধতা দিয়েছে। এখন 2024-এর কথা আমি শেখ হাসিনার সরকারের আমলে বলেছি, সাংবাদিকদের সামনে ওপেনলি বলেছি যে আমাদেরকে প্রথমে ব্ল্যাকমেইল করে নির্বাচন প্রসেসে আনা হয়েছে। আমাদের একটি অংশকে 2014-এর পর থেকে যে ভাগ করা হয়েছে, জাতীয় পার্টিকে আর একটা টিম করে সরকারি মদতে সব রকম সুযোগ সুবিধা দিয়ে বেআইনিভাবে তাদেরকে সব রকম করে তারা জাতীয় পার্টিকে নাম ব্যবহার করে সরকারের পক্ষে কাজ করার জন্য, সেই জন্যই জাতীয় পার্টি সরকারের বি টিম হিসেবে পরিচিত হয়েছে। এইসব লোকের কারণে হয়েছে, কিন্তু জাতীয় পার্টির 90-95 লোক এর সঙ্গে ছিল না। এটা হলো বাস্তবতা, আমাদেরকে বাধ্য করা হয়েছিল, এটা হলো বাস্তবতা। আর আজকে যারা বড় বড় কথা বলেন তারা অনেকে দেশের থেকে চলে গেছেন, অনেকে পলিটিক্স করতে পারেন নাই, অনেকে সমঝোতা করেছিলেন সরকারের সঙ্গে ফাইট করে, সেই সময় সরকারের সঙ্গে ফাইট করে টিকে থাকা এবং বেঁচে থাকা কত কঠিন, এটা আমার মনে হয় আপনাদের এখনও স্মরণ আছে, ভুলে যাওয়ার কথা নয়। তো 2024-এ যে নির্বাচন, প্রথমে আমাদের নির্বাচন নিয়ে যাওয়া হলো, পরবর্তীকালে আমাদেরকে নির্বাচন থেকে বর্জন করার জন্য যখন আমরা প্রস্তুতি নিলাম, তখন গায়ের জোরে আমাদেরকে নির্বাচন থেকে বর্জন করতে দেওয়া হয় নাই।